শ্যামার ঠোঁট চেপে মুচকে এসে বলল, মুনিয়া আপু মেয়ে না? ফিরোজ হাতে সিগারেট গাছের সাথে চেপে নিভিয়ে দেয়। তুমি জেলাস নাকি? ফিরোজের এমন ভাবলেশীন কথাবার্তা শুনেই শ্যামার কান্না আসে। এই লোকটার কথায় কোনো অনুভূতি নেই, সারাক্ষণ তাকে অপমান করায় পায়তারা করে। জেলাস হতে যাবো কেন? ফিরোজ ঠিক জায়গায় কথাটা বলতে পারল। কেন, মধ্যমাসে যেতে হলে তো জেলাসি থাকারই কথা। খারাপ মেয়েদের জেলাসি হওয়াই স্বাভাবিক। শ্যামার অভিমানী মন যেমন ভালোবাসায় কাতর হতে পারে, তেমনি অভিমানে হঠাৎ করে কুকড়ে যেতেও দ্বিধা করে না। তার মনে হচ্ছে ফিরোজকে আর নিজের অনুভূতির বহর দেখানো উচিত হয়নি। এমন পাগলামি করে বলেই ফিরোজ তাকে সস্তা ভাবে, আর এক ক্ষেত্রে সে নিজেই নিজেকে সস্তা বানিয়ে দিয়েছে। অন্ধকারে অভিমানী বালিকার চোখ বেয়ে পানির চিকন স্রোত নেমে যায়, যা ভাবলে সেন ফিরোজের অজানাই থেকে যায়। শ্যামা গম্ভীর গলায় বলল, আসলে আপনার সাথে দুষ্টুমি করেছিলাম। আর আমি জেলাস হব কেন? মুনিয়া আপুর সাথে শুধু লুডো খেলা না, বিয়ে করে নিলেও আমার সমস্যা নেই। আজকে থেকে আর জ্বালাবো না। শ্যামা দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়িতে চলে যায়। তার ভাই যে কোনো মুহূর্তে তাকে খুঁজতে পারে। ফিরোজ অবাক হয়ে শ্যামার চলে যাওয়া দেখে। হঠাৎ কি হলো? শ্যামার কথাগুলো কি সত্যি ছিল নাকি রেগে বলেছে? ফিরোজের মন প্রতিবাদ করে বলল, শ্যামার কথা মিথ্যা হোক, শ্যামা আশেপাশে থাকলেই ভালো লাগে। লিলুয়া বাতাস গা ছুঁয়ে যায়। মনের কথা শুনেই ফিরোজ বলল। তাতে কি আসে যায় আমি যে মেয়েই পছন্দ করি না? মন হিসিয়ে ভয়ঙ্করভাবে হেসে ওঠে। তুই যে কি পছন্দ করিস সেটা তুই নিজেও জানিস না। আর জ্বালাবো না। ফিরোজ মাথা নেড়ে হাঁটতে হাঁটতে বলল, বললেই হলো জ্বালাবো না। আর না জ্বালালেই কি আমার কচু হবে? আমাকে ভয় দেখায়। যদিও ফিরোজ বলল কচু হবে, কিন্তু তারই কি যেন হয়ে গেল। শ্যামাকে দেখার আশায় বুকে কেমনতর খরা লাগে, হাঁসফাঁস করে, কিন্তু এর কারণ খুঁজে পায় না। ফিরোজ বুঝছে না কী কারণে শ্যামা এমন করছে। ফিরোজের মন ঠোঁট বাঁকিয়ে হাসে। এটাই তো চেয়েছিলি। ফিরোজ নিজের মনের প্রশ্নের উত্তর নিজে খুঁজে বেড়ায়। সে কি শ্যামাকে দূরে সরাতে চেয়েছে? তাহলে এমন ছটফট লাগছে কেন? শ্যামা তার কথা রেখেছে, কষ্ট হলেও ফিরোজের কাছে আসেনি, কথা বলেনি কিংবা অসভ্যতামি করার চেষ্টা করেনি। কিছুদিন পরে এক সকালে ফারিয়ার সাথে প্রাইভেটে যাচ্ছিল, তখন রাস্তায় ফিরোজকে দেখতে পায়। শ্যামা একবার চোখ তুলে তাকিয়েছিল, তখন দুজনের চোখের মিলন হয়ে যায়। শ্যামা চুপচাপ ফিরোজকে পেরিয়ে আসে। লোকটার কাছে আসতে হৃৎপিণ্ড বেসামালভাবে লাফায়। ইচ্ছে করে ফিরোজের বুকে বিড়াল ছানার মতো খাপটি মেরে মিশে থাকতে, কিন্তু সব ইচ্ছে কি আর পূরণ হয়? শ্যামার এই অমনোযোগী বেখেয়ালি ভাব ফারিয়ার নজর এড়ায় না। লোকটার কাছে আসতে হৃৎপিণ্ড বেসামালভাবে লাফায়। ইচ্ছে করে ফিরোজের বুকে বিড়াল ছানার মতো খাপটি মেরে মিশে থাকতে, কিন্তু সব ইচ্ছে কি আর পূরণ হয়? শ্যামার এই অমনোযোগী বেখেয়ালি ভাব ফারিয়ার নজর এড়ায় না। কিছুদিন ধরে তোকে অন্যরকম লাগছে। শ্যামা নিজের মন খারাপ লুকোতে চায়, হেসে বলল, কীরকম? মনমরা বিষণ্ণ। শ্যামা হাসে, হাসির সৌন্দর্যে ফারিয়াকে কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। আরে কিছু না। ফারিয়া সন্ধানী চোখে বলল, প্রেম টেম করিস না তো? করলে তুই জানতি না? ফারিয়ার দৃঢ় বিশ্বাস শ্যামা প্রেম করলে সে অবশ্যই জানবে। তা জানতাম। দুজনে নানান প্রসঙ্গে কথা বলতে বলতে কলেজে যায়। ফিরোজ দূর থেকে শ্যামার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার এমন এড়িয়ে চলা তার ভালো লাগছে না। মনে হচ্ছে বুকে কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। শ্যামার প্রাণোচ্ছল চাহনিতেই সে অভ্যস্ত, এখন এই শ্যামাকে অপরিচিত লাগছে। অথচ এমন অনুভূতি হওয়ার কথাই ছিল না, বরং শ্যামার এই ব্যবহারে খুশি হওয়ার কথা ছিল। হচ্ছে উল্টোটা। রাব্বি শ্যামাদের সমবয়সী, পরেও এক ক্লাসে। রাব্বি মনে মনে শ্যামাকে পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। শ্যামা খুবই রাগী মেয়ে, প্রেমের কথা বললেই আবার কি বলে ফেলে। কিন্তু কথায় আছে না, মানুষ যাকে পছন্দ করে তার সাথেই থাকতেই বেশি পছন্দ করে। রাব্বিও এমন। শ্যামার সাথে থাকতেই তার ভীষণ ভালো লাগে। কারণে অকারণে সে শ্যামার আশেপাশে ঘুরে। রাব্বি মুখে কিছু না বলেও শ্যামা আর ফারিয়া দুজনেই বুঝে রাব্বির মতলব। শ্যামা বুঝেও নির্বাক, ফিরোজকে ভালোবেসেছে, যদি ফিরোজকেই না পায় তাহলে আর কাউকেই চায় না। আজকে কলেজ থেকে আসার পথে শ্যামাদের সাথে রাব্বিও আসছিল। তিনজনে কলেজের পিকনিক নিয়ে আলোচনা করছিল। রাব্বি হাঁটার ফাঁকে ফাঁকে শ্যামাকে দেখছিল।
ছেলেদের চোখের দৃষ্টি আরেক ছেলে ঠিক বুঝতে পারে। তেমনি রাব্বির চোখের ভাষা ফিরোজের চোখ এড়ায় না। শ্যামার দিকে তাকিয়ে দেখে সেও কেমন হেসে হেসে কথা বলছে। না চাইতেও ফিরোজের হাতের মুষ্টি শক্ত হয়। হাত দিয়ে বাইকের চাবি খামচে ধরে। শ্যামা মূলত ফিরোজকে দেখেই রাব্বির সাথে বেশি হেসে কথা বলেছে। কেন বলেছে জানা নেই, কিন্তু ফিরোজকে দেখে কথা বলতে কেমন ভালো লাগছিল। পারিয়া স্কুল থেকে ফেরার পর ফিরোজ তাকে রুমে ডাকে। পারিয়া ভাইয়ের খাটে গিয়ে বসে, পা দুলিয়ে বলল, কি? ফিরোজ ফ্লোরে শুয়ে আছে। গরমকালে ফ্লোরে শুয়ে থাকতেই তার ভালো লাগে। ফিরোজ শক্ত গলায় বলল, আজকে একটা ছেলে দেখলাম তোর সাথে। পারিয়া বলল। রাব্বি আমার ক্লাসমেট। ফিরোজ গম্ভীর গলায় বলল। ক্লাসমেট নাকি প্রেমও করিস? ভাইয়ের কথায় পারিয়া চমকে ওঠে। দুই হাতে গালে তওবা করে বলল, আস্তাগফিরুল্লাহ ভাইয়া, এসবের আমি নেই। রাব্বি তো শ্যামার পাগল। আসল কথায় আসাতে ফিরোজ উঠে বসে। তাই নাকি? শ্যামাও রাজি? পারিয়া ভাবুক গলায় বলল, না মনে হয়, কিন্তু শ্যামাকে আজকাল বুঝতে পারি না। আচ্ছা। পারিয়া চলে গেলে ফিরোজ রেডি হয়। পায়ে স্যান্ডেল চাপিয়ে শ্যামাদের বাড়ির রাস্তায় যায়। মোবাইল হাতে নিয়ে শ্যামাকে ফোন দেয়। শ্যামা ফোন রিসিভ করে না, কেটে দেয়। ফিরোজ বিরক্ত হয়ে হাত দিয়ে কপাল চেপে ধরে আবারও ফোন দেয়। শ্যামা রিসিভ করে বলল, বারবার ফোন দিচ্ছেন কেন? ফিরোজ শ্যামার এমন তেতে ওঠা কণ্ঠে অবাক হলো। দরকার তাই ফোন দিয়েছি। শ্যামা চাপা গলায় বলল, একটা ছোট বাচ্চার সাথে 30 বছরের বুড়োর কি দরকার থাকতে পারে? 30 বছরের বুড়ো? ফিরোজ মোবাইল কানে রেখেই নিজের শরীরের দিকে তাকায়। শক্তপোক্ত পেটানো শরীর, কোনো দিক দিয়েই তো বুড়ো মনে হচ্ছে না। তাহলে এই মেয়ে বুড়ো বলে কেন? আমি বুড়ো? শ্যামা কথা বলে না। ফিরোজ বলল, আমি তোমার বাড়ির সামনে আছি। শ্যামার মনে লিলুয়া বাতাস হুড়মুড়িয়ে ঢুকে, কিন্তু নিজেকে চুপ করিয়ে দেয়। উনি আসলে কি সেদিনের মতো অপমান করতে রাখছে? চুপ থেকে বলল, তো কি করব? শ্যামার কথায় ফিরোজ অবাক হয়। তার ধারণা মতে শ্যামার ছুটে আসার কথা। দেখা করো। না। ফিরোজ বেপরোয়া হয়ে বলল, না না, কেন? বেয়াদবি করো না শ্যামা। এই লোকটা তাকে ভালোবাসে না, কিন্তু কেমন উতলা গলায় কথা বলছে। সে গম্ভীর গলায় বলল, বেয়াদব অসভ্যের সাথে কথা বলার জন্য এত শখ কেন ফিরোজ ভাই? এত পক পক না করে আসো। শ্যামা তেরা গলায় বলল। আপনি ডাকলেই আসতে হবে? ফিরোজের মুখের ভাব শক্ত হয়। এত কথা বলছে কেন এনে? কে ডাকলে আসবে? রাব্বি? শ্যামা মুচকি এসে বলল, আপনার কি তাতে? সমস্যা আছে। বেয়াদবের কাজকর্মে আজকাল নেতার সমস্যাও হয় দেখি। ফিরোজ চেপে চেপে বলল। ছেলেদের সাথে এত কথার দরকার কি? তুমি আসলে বেয়াদব। শ্যামা বলল, ফিরোজ ভাই আপনার কি জলে? শ্যামা বেশি কথা বলো না। আমি এমনই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু। তো আমি কি করব? ফিরোজ নিজেকে শান্ত রাখতে চেষ্টা করে বলল, আমি কি চলে যাব? আমি কি জানি। ফিরোজ নিঃশব্দে ফোন কেটে দেয়। মনটা বিষিয়ে ওঠে। যে মেয়ে রাতে দেখা করতে চলে আসে, সেই মেয়ে বিকেলে আসছে না কেন? তার ইচ্ছে করছে শ্যামাকে ধরে এনে সামনে বসিয়ে রাখে। দেখা করতে না আসার শাস্তি স্বরূপ ভীষণ ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়া উচিত। ফিরোজ কিছুক্ষণ অপেক্ষা করে। তার মনে হালকা সম্ভাবনার রেখা ছিল যে শ্যামা আসবে, কিন্তু 10 মিনিট পরেও যখন আসলো না, তখন সে বিস্ময়ে রাগ করার কথাই ভুলে যায়। চুপচাপ সেই জায়গা থেকে সরে আসে। দুনিয়ার সবাই তাকে ফাঁকি দেয়। মোহাম্মদ আলীর মূলত কখনোই সকালে নাস্তা ঘরে করা হয় না। ফজরের নামাজ পড়েই উনি হোটেলে চলে যায়। হোটেলেই নাস্তা সারেন। আজকে হোটেলে যায়নি, ওনার শরীরটা ভালো লাগছে না। নিজের ঘরে শুয়ে আছে। রোজিনা বেগমের হাঁক ডাক শুনে উঠে টেবিলে গিয়ে বসে। কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলল, সকালবেলায় এমন চিল্লাচিল্লি শুরু করেছো কেন? রোজিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল, আমি কথা বললেই চিল্লাচিল্লি? খাবার বানিয়ে বসে থাকার জন্য বান্দি করে এনেছো নাকি? মোহাম্মদ আলী স্ত্রীর দিকে শান্ত চোখে তাকায়। একে একে ফারিয়া আর তামিম এসে টেবিলে বসে। তিনি ফিরোজের দরজার দিকে তাকায়। রোজিনার সমস্ত রাগ যে ফিরোজের উপর, এটা উনি জানেন। উঠে গিয়ে ফিরোজের দরজা ধাক্কা দিলেন। চাপানো ছিল বলে খুলে গেল। ধীর পায়ে ভেতরে ঢুকে দেখেন ফিরোজ খাটে হেলান দিয়ে গম্ভীর মুখে বসে আছে। ওনাকে দেখে নেড়ে চড়ে বসে বলল, আব্বা। মোহাম্মদ আলী ছেলের মুখ দেখেই বুকে ব্যথা অনুভব করেন। ছেলেটা সব শুনে বুঝি তবু কতটা নিশ্চুপ। নাস্তা খেতে আয়। ফিরোজ মাথা নেড়ে উঠে দাঁড়ায়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, আপনি যান, আমি আসছি।
মোহাম্মদ আলী ছেলের যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে যায়। শত চাইলেই উনি ফিরোজের উপর শক্ত হতে পারেন না। নাস্তা টেবিলে বসার পরে রোজিনা বেগম ঘ্যান ঘ্যান করে বলল, কি আসেনি? আসবে কেন? বিয়াদবে চূড়ান্ত এই ছেলে। অসভ্য মহিলা নিজে চলে গেছে, এই আপদ আমার কপালে দিয়ে গেছে। বলি যাবি যখন নিজের ঝামেলা সাথে নিয়ে যা। না, আমার জন্য রেডিমেড ঝামেলা দিয়ে গেছে। মোহাম্মদ আলী টেবিল কাঁপিয়ে রোজিনা বেগমকে ধমক দেয়। মুখ সামলে কথা বলো, আপদ কি? হ্যাঁ, রোজিনা বেগম মুখ অন্ধকার করে থাকে। তামিম মায়ের কথায় অসন্তুষ্ট। বাবা যে রেগে আছে সেটা স্পষ্ট। কথা বাড়ার আগেই সে মাকে বলল, এসব কী কথা আম্মা? ভাই ঝামেলা হলে তো আমিও ঝামেলা। রোজিনা বেগম হেসে হেসে বলল, তুই পেটের ছেলে, আর ওটা আমার সতীনের ছেলে। মোহাম্মদ আলী তামিমের দিকে তাকায়। তামিম বলল, চুপ করো আম্মা, এসব কথা শুনতে ভালো লাগে না। সকাল সকাল ঝগড়া করো না। রোজিনা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ফিরোজ সেখানে এসে উপস্থিত হয়। খালি চেয়ারে বসে যায়। এতক্ষণ রোজিনা বেগমের সকল কথা সে শুনেছে, তাই তার মুখের ভাব যথেষ্ট গম্ভীর, কিন্তু আব্বার সামনে সে গম্ভীর থাকে না। মোহাম্মদ আলীর দিকে তাকিয়ে বলল, হোটেলে যাননি কেন আব্বা? শরীর ভালো লাগছে না। ফিরোজ গাজরের হালুয়া নিয়ে খেতে শুরু করে তার আব্বার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, শরীর খারাপ লাগলে যাওয়ার দরকার নেই, আমি যাব। মোবারক সাহেব মাথা নেড়ে সায় দেয়, মুখে বলল, আচ্ছা। ফিরোজ চুপচাপ খাবার খেয়ে উঠে হোটেলে চলে যায়। ফিরোজের মন খারাপের চিত্র রোজিনা বেগম ছাড়া বাকি তিনজনই উপলব্ধি করতে পেরেছে। ভাই বেরিয়ে যাওয়ার পর ফারিয়া রাগী গলায় বলল, তুমি ভাইয়ের সাথে এমন করো কেন? ভাইয়া কষ্ট পায় বোঝো না? আর এসব বলবে না। রোজিনা মেয়ের কথা শুনে হাই হাই করে বলল। তোরা দুজন আমার পেটে হয়েছিস? ভাবতে অবাক লাগে। মোহাম্মদ আলী এই রুমে চলে যায়। রোজিনা বেগমের এসব কথাবার্তা শুনতে ভালো লাগছে না। স্ত্রীকে বেশি কিছু বলতেও পারে না, আবার ছেলেকে কিছু বললেও ভালো লাগে না। ফিরোজ আজকে হোটেলে যেতে বাইক নেয়নি, হেঁটেই যাচ্ছে, অন্যমনস্ক হয়ে হাঁটছে। রোজকার এই খোঁজার কথা হট্টগোল তার একটুও ভালো লাগে না, সারাক্ষণ অশান্তি লাগে। এই পৃথিবীতে তার একটুও শান্তি লাগে না। কোথায় গেলে একটু শান্তি পাবে সে? গম্ভীর মুখে রাস্তা ধরে হেঁটে যায়। মা নামের নাইটির উপর তার অনেক রাগ। দুনিয়ার আলো দেখিয়েছে ঠিক, কিন্তু সব সুখ কেড়ে নিয়েছে। ফিরোজের বয়স যখন 3, তখন ফিরোজের আম্মা রেবেকা বেগম পরকে আসক্ত হয়। সেই পুরুষের হাত ধরেই পরবর্তীতে চলে যায়। ফিরোজকে ভাসিয়ে যায় এক আকাশ দুঃখের মাঝে। ছোটবেলা থেকেই রোজিনা বেগমের অবহেলা, মার অপমান সহ্য করে এসেছে। একা রুমে বাচ্চাদের মতো ডুকরে কেটেছে। যত বড় হয়েছে ততই নারী জাতির উপরে ঘৃণা জন্মেছে। তার ধারণা তার মায়ের কারণেই তার জীবনের এই ছন্দপতন। মাঝ রাস্তায় গিয়ে শ্যামাকে দেখে দাঁড়িয়ে রাব্বির সাথে কথা বলছে। কাঁধে ব্যাগ দেখে বুঝলো কলেজে যাচ্ছে, হয়তো ফারিয়ার জন্য দাঁড়িয়েছে। রাব্বির সাথে শ্যামাকে দেখে আর মন খারাপের কালো মেঘ আরও ঘন হলো। না চাইতেই মুখাবয়ব হলেও আরও গম্ভীর। মেয়ে মানুষ মানেই খারাপ। এতদিন পাগলের মতো তার পেছনে ঘুরে এখন আবার রাব্বিকে পেয়ে তার সাথে সে আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় ফিরোজ ওদের দিকে তাকালো না, অন্যদিকে তাকিয়ে চুপচাপ চলে গেল। না তাকালেও ফিরোজের বুক পড়ল। সে আমার পাশে আরেকজনকে ভালো লাগছে না, ভেতরটা জ্বলছে, বুকে ভীষণ জ্বলছে। তার মনটা কি চায় সেটাই এখনও তার বোধগম্য হচ্ছে না। শ্যামা অবাক হয়ে ফিরোজের হেঁটে চলা দেখে। আজকে বাইক আনেনি, আর সবচেয়ে বড় কথা একবারও তার দিকে তাকায়নি। রাব্বির সাথে দেখেও চেহারা ভাবলেশীন, গম্ভীর। শ্যামার মন উতলা হয়ে ওঠে, বুকে চিনচিন করে ওঠে ব্যথারা। ফিরোজের মন খারাপ কেন জানতে মন আনচান করে। ফারিয়া আসলে শ্যামা উসখুস করে কীভাবে জিজ্ঞেস করবে, তারপর বহু ভেবে চিনতে বলল, ফিরোজ ভাইয়ের বাইক কই, নষ্ট নাকি? আজকে ফারিয়ারও মন খারাপ। ফিরোজ তার সৎ ভাই, এটা সে কখনো ভাবতেই পারে না। তাকে কত ভালোবাসে ফিরোজ। মায়ের কথায় ফিরোজের গম্ভীর চেহারা দেখে তারও মন খারাপ হয়। না, বাইক বাড়িতে। তাহলে হেঁটে গেল কেন? মনও খারাপ দেখলাম। এমনিতেই আম্মা একটু বকাঝকা করছে তাই। ফিরোজের আম্মা যে ফিরোজকে পছন্দ করে না, পাশাপাশি বাড়ি হয়ে সেটা শ্যামার জানা আছে। শুধু শ্যামা কেন, সবাই জানে। রোজিনা বেগম সবার সাথে যেমন ভালো ব্যবহার করেন, ফিরোজের সাথে তেমনি খারাপ ব্যবহার করেন।
শ্যামার খারাপ লাগে ফিরোজের কষ্টটা নিজের মনে হয়। ফারিয়া শ্যামার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমার ভাইয়ের এত কিছু খেয়াল করিস? শ্যামা থমথমে মুখে বলল, সামনে দিয়ে গেল তাই জিজ্ঞেস করলাম। সবাই চুপচাপ কলেজে যায়। আসার সময় রাব্বি বলে ওদের দুজনকে খাওয়াবে। কারণ জানতে চাইলে বলে এমনি। শ্যামা দেখে ফিরোজ এখনও হোটেলেই আছে। শ্যামা বলল, তাহলে বাগদাদ হোটেলে খাওয়া, বাগদাদের রান্না সেই হয়। রাব্বির ইচ্ছে ছিল রেস্টুরেন্টে খাওয়াবে, যেহেতু শ্যামাকে পছন্দ করে, সুতরাং শ্যামার কথাই ফাইনাল করা হয়। রাব্বি আর ফারিয়া ফিরোজের সাথে টুকটাক কথা বলে খালি টেবিলের দিকে এগিয়ে যায়। শ্যামা যায় না, চুপচাপ ফিরোজকে দেখছে। ফিরোজ মাথা তুলে তাকালে শ্যামা বলল, মন খারাপ? ফিরোজ এক দৃষ্টিতে শ্যামার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার দিকে তাকালেই ভালো লাগে। হঠাৎ করেই মনে হলো শ্যামাকে দেখলেই তার শান্তি লাগে, মুখ চিরবিড়িয়ে ভালো লাগার সুবাস পায়। কিন্তু শ্যামাও বোধহয় রাব্বিকে পছন্দ করে, তা না হলেই সারাদিন ছেলেটার সাথে ঘুরবে কেন? না চাইতেও মুখের ভাব গম্ভীর হয়ে যায়। রাতে দাঁত চেপে বলল, না। আমার মনে হচ্ছে। তোমার তো কত কিছুই মনে হয়। শ্যামা টেবিলের কাছে এসে বলল, এমন করে কথা বলেন কেন? আমি এমনই, তাই এমন করে কথা বলি। ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। শ্যামা এই অহেতুক রাগের কারণ খুঁজে পেল না। আবার এই হোটেলে এতক্ষণ দাঁড়িয়ে কথা বলাও দৃষ্টিকটু। সে আস্তে করে বলল, বিকেলে দিঘির পাড়ে আসবেন, আমি অপেক্ষা করব। ফিরোজ তেরা গলায় বলল। তুমি বললেই আসতে হবে? শ্যামা মিষ্টি করে হেসে বলল। হ্যাঁ। ফিরোজ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা। শ্যামা হেঁটে ফারিয়াদের কাছে চলে যায়। খাবার খাওয়ার পুরোটা সময় ফিরোজ শ্যামার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। রাব্বি এতবার তাকাচ্ছে কেন? যথারীতি বিকেলে শ্যামা দিঘির পাড়ে যায়। আজকে লাল টুকটুকে জামা পরেছে। দুরু দুরু বুকে ফিরোজের জন্য অপেক্ষা করছে, কিন্তু ফিরোজ আসে না। মাগরিবের আজান পড়লে শ্যামার চোখ বেয়ে পানি পড়ে। অভিমানে মন কেঁদে ওঠে। কালকে সে আসেনি, তাই উনিও আজকে আসেনি। বদলা নিল। শ্যামা বাড়ি ফিরে আসে। মোবাইল হাতে নিয়ে দেখে ফারিয়ার অনেকগুলো ফোন। দুপুরে দেখা হলেও এখন এতগুলো ফোনের দরকার কি? এসব ভাবতে ভাবতেই ফারিয়া নিজে এসেই উপস্থিত। শ্যামার হাত ধরে খিলখিল করে হেসে বলল, আমি আজকে খুব খুশি। বান্ধবীর হাসি মুখ দেখে শ্যামার মনও ভালো হয়ে যায়। এত খুশির কারণ কি? ফারিয়া হেসে হেসে বলল, ফিরোজ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। যেমন ফারিয়ার মুখের হাসি দেখে তার মনটা ভালো হয়ে গিয়েছিল, তেমনি ফারিয়ার মুখের কথা শুনে শ্যামার উপর বিনা মেঘে বজ্রপাত হলো। সে থমকে গেল, তার পুরো পৃথিবী থমকে গেল। কখন? কার সাথে? আজকে মনি আপুর সাথে। আমার যে কি খুশি লাগছে। তোর অগ্রিম দাওয়াত। আমি এখন যাই, সন্ধ্যা হয়ে গেছে, আম্মা বকবে। ফারিয়া যেমন তুফানের মতো এসেছিল, তেমন তুফানের মতোই চলে গেল। মাঝখান দিয়ে শ্যামাকে লন্ড ভন্ড করে দিয়ে গেল। শ্যামা চুপচাপ দরজা বন্ধ করে মুখে হাত চেপে কেঁদে দেয়। সে তো মুখে প্রকাশ করেছিলই যে ভালোবাসে, তারপরে ফিরোজ কীভাবে রাজি হলো? শ্যামা পাগলের মতো কাঁদে। ফোন হাতে নিয়ে ফিরোজকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ জানায়। শ্যামার ভঙ্গুর মন ভাবে ফিরোজ তাকে ব্লক করে দিয়েছে। হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে বলল, তোমাকে ছাড়া আমি মরে যাব, এক সেকেন্ডও বাঁচতে পারবো না ফিরোজ। শ্যামা পাগলের মতো কাঁদে, নিজের সর্বশক্তি দিয়ে হাত কামড়ে ধরে। ফিরোজ তো তার অনুভূতির কথা জানতো, তাহলে কিভাবে এত সহজে রাজি হয়ে গেল? আবার ভাবলো, কোথায় ফিরোজের ফ্যামিলি আর কোথায় শ্যামাদের ফ্যামিলি? কত বড়লোক ওনারা, আর শ্যামারা মধ্যবিত্ত পরিবার। মনিয়াদের ফ্যামিলি বেশ অবস্থা সম্পন্ন, ফিরোজদের সাথে টক্কর দিয়ে চলার ক্ষমতা আছে। এই ধনী গরিবের ব্যবধানের কারণে কি ফিরোজ শ্যামাকে আপন করে নিল না? শ্যামা এত কিছু মানতেই চাইছে না। ভালোবাসায় পাগল মনে এসব সংজ্ঞা চলে না। রিপনের স্ত্রী শান্তা দরজা ধাক্কিয়ে ডাকে। শ্যামা জলদি ওড়না দিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করতে চায়। দরজা খুলে বলল, কি ভাবি? শান্তা শ্যামার দিকে তাকিয়ে থমকে যায়। ফর্সা মুখ কান্নার কারণে কেমন লাল দেখাচ্ছে। বেশি লাল হয়ে আছে নাকের টকা। কান্না করছো কেন? ভাবি খুবই বিচক্ষণ মহিলা, ওনার কাছে কিছু লুকানো প্রায় অসম্ভব। কিন্তু শ্যামা চায় না ফিরোজের কথা তার ভাবি জানুক, কারণ ভাবি জানলেই ভাই জানবে, আর তার ভাই আর আব্বা যে ফিরোজকে একদম পছন্দ করে না সেটা সে জানে। তাই আবারও বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাথা এত ব্যথা করছে ভাবি, মনে হচ্ছে মাথাটা ভেঙে ফেলি। শান্তা ননদের মাথা ব্যথা সম্পর্কে জ্ঞাত,
তাই আর সন্দেহ না করে বলল। টাইগার বাম দিয়ে দিব? শ্যামা না করলো। নাপা খেয়েছি, একটু শুয়ে থাকি তাহলেই কমে যাবে। শান্তা দরজার কাছে গিয়ে বলল। ফুলকপির পাকোড়া বানিয়েছি, রুমে দিয়ে যাব? শ্যামার কথা বলতেই কষ্ট হচ্ছে, তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কেঁদে দেবে। ফুলকপির পাকোড়া, এদিকে তার কলিজা পাকোড়ার মতোই ভাজি হয়ে যাচ্ছে। অতি কষ্টে করেই বলল। না, রেখে দাও, ব্যথা সারলে খাবো। শান্তা আর কিছু না বলে দরজা টেনে বন্ধ করে চলে যায়। ভাবে চলে গেলে শ্যামা উঠে দরজা আটকে দেয়। এই কান্নার বহর কাউকে দেখানোর না, কাউকে বোঝানোর না, কাউকে বলে মন হালকা করার মতো না, এই কষ্ট গোপনীয়, একান্ত নিজের। শ্যামার মনে হচ্ছে ফিরোজ যদি বিয়ে করে ফেলে তাহলে শ্যামা মরে যাবে। অবুঝ অপরিপক্ক মন ফিরোজ ছাড়া আর কিচ্ছু যায় না। তার মনে হয় ফিরোজের সঙ্গ পেলে আর কিচ্ছু চাই না। মোবাইল হাতে নিয়ে ফিরোজকে আবারও ফোন দেয়, কিন্তু বরাবরের মতো এবারও একটা মেয়ে বন্ধ বলে ঘোষণা করে। এই সার্ভিসের মেয়েটার কণ্ঠ সবসময় মিষ্টি মনে হলেও আজকে এত বৃষ্টি লাগছে। শ্যামা মেসেঞ্জারে গিয়ে ফিরোজকে অগণিত মেসেজ পাঠায়। মুখটা এত কাঁপছে, চোখের পানি যেন কোনো বাধাই মানছে না। ছেলের বউয়ের কাছে শ্যামার মাথা ব্যথার কথা জানতে পেরে উনি আসে। কাঠের দরজায় আঘাত করে মেয়েকে ডাকে। শ্যামা বিরক্ত হয়, উঠে দরজা খুলে আবারও বিছানায় শুয়ে পড়ে। ফাতেমা বেগম ভুর কুচকে মেয়েকে পর্যবেক্ষণ করে বলল। কি রে, বেশি খারাপ লাগছে নাকি? শ্যামা মাথা নিলে সম্মতি দেয়। ফাতেমা বেগম তাড়া দিয়ে বলল। কল পারে আয়, মাথায় পানি দিয়ে দিই। মাথায় তেল পানি দেস না বলেই এমন ব্যথা হয়। আয় আয়, ওঠ। শ্যামা আস্তে করে বলল। মাথায় একটু পানি দিয়েছি আম্মা। ফাতেমা বেগম তেল এনে শ্যামাকে দিয়ে দেয়। শ্যামা শান্ত হয়ে শুয়ে থাকে। একসময় ফাতেমা বেগম চলে গেলে শ্যামা মোবাইল হাতে নিয়ে গ্যালারি খুলে ফিরোজের অসংখ্য ছবি। একটা ছবি জুম করে সবচেয়ে পছন্দের জিনিসটা দেখলো। ফিরোজের থুতনিতে একটা গর্ত। সব সময় থুতনিতে এই টোলটা থাকে, হাসলেই আরও সুন্দর লাগে। ফিরোজ এমনিতেই সুন্দর, এই টোলের কারণে আরও সুন্দর লাগে। শ্যামা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই থুতনির গর্তটা ছুঁয়ে দেখার খুব লোভ ছিল। আদর করার ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যাবে। এত এত ইচ্ছে, স্বপ্ন সব এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। শ্যামা ফুপিয়ে ওঠে, চুপচাপ চুমু খায় মোবাইলে। কান্না গলায় ফিসফিস করে বলল। তুমি আমার, শুধু আমার। মা না থাকলে এই পৃথিবীতে কারো কাছে নিজের অনুভূতি, কষ্ট, ইচ্ছে ঠিকঠাক প্রকাশ করা যায় না। ফিরোজ স্তব্ধ হয়ে সোফায় বসে আছে, মুখের ভাব গম্ভীর। সে আজকে সারাদিন হোটেলে ছিল, বাড়ির কোনো কথা কিংবা আলোচনা সে জানে না। সন্ধ্যার আগে বাসায় এসে শুনল তার বিয়ে ঠিক। মাথায় আকাশ ভেঙে পড়লেও বোধহয় সে এতটা আঘাত পেত না যতটা না এই সংবাদ শুনে পেয়েছে। তার বিয়ে ঠিক, অথচ সে জানে না তার মতামতের দাম নেই নাকি। মেয়েদের প্রতি এই বিতৃষ্ণার কথা মোহাম্মদ আলী জানেন, তারপরেও কীভাবে উনি এই কাজ করলেন। এতদিন ফিরোজ তার আব্বাকে যথেষ্ট সম্মান করে এসেছে। সে জেনে এসেছে সবাই তাকে না বুঝলেও তার আব্বা তাকে বুঝবে। কিন্তু উনি এটা কী করলো? মোহাম্মদ আলী বাইরে গেছে। পারিয়া ছুটে এসে জানালো শ্যামাকে দাওয়াত দিয়ে এসেছে। শ্যামার নাম কানে যেতেই ফিরোজের কপালের পাশে নীল রগ টান টান হয়ে ফুলে ওঠে। আর কেউ না জানলেও সে তো জানে তার জন্য শ্যামা কতটা পাগল। এই খবর শুনে না জানি কী করছে। ফিরোজের বুকে যন্ত্রণা হলো, ইচ্ছে করলো সব ভেঙে গুড়িয়ে দিতে। রোজিনা বেগম সামনে ঘুরঘুর করছে। ফিরোজ ওনার দিকে তাকালে উনি বলল। তোমার আব্বা যা করেছে ভেবে চিন্তেই করেছে। ফিরোজের রাগে গা জ্বলে যাচ্ছে, তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। আমার মতামত ছাড়া এই সিদ্ধান্ত আব্বা নিতে পারে না। উনি তোমাকে জন্ম দিয়েছে, সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বেশি পাকনামি করো না। আমি পাকনামি করি? ফিরোজ সামনে সেন্টার টেবিলে লাথি দিয়ে ফেলে দেয়। উপরে কারুকার্যের উপর কাঁচ বসানো ছিল বলে বিকট শব্দ হয়ে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রোজিনা বেগম থমকে যায় ফিরোজের রাগ দেখে, আর কিছু বলার সাহস পায় না। ফিরোজ রুমে ঢুকে সশব্দে দরজা আটকে দেয়। মুনিয়া, মানে মুনিয়াকে বিয়ে করতে হবে? অসম্ভব। রাগে ফিরোজ মাথার চুল টেনে ধরে, হাতের মোবাইল আছড়ে জোরে ফেলে দেয়। সে এই বিয়ে কখনোই করবে না। এত শত চিন্তার মাঝে ফিরোজের চোখে দিঘির মতো টলটলে চোখে অধিকারিণীর চেহারা ভেসে ওঠে। ভালোবাসি বলেই ডুকরে কেঁদে ওঠা মুহূর্তটা মনে পড়ে। তখনই মোহাম্মদ আলী ফিরোজের নাম ধরে ডাকেন।
ফিরোজ নিজেকে শান্ত করার জন্য জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে ছাড়ে। রুম থেকে বেরিয়ে দেখে মোহাম্মদ আলী ভাঙা গ্লাসের সামনেই দাঁড়িয়ে আছে। পারিয়া খুবই সাবধানে গ্লাসগুলো পরিষ্কার করছে। ছেলেকে দেখে মোহাম্মদ আলী শক্ত গলায় বলল, এসব কি ফিরোজ? ফিরোজ তার আব্বার দিকে তাকায়, শান্ত গলায় বলল, রাগ হয়েছিল তাই? রাগ হবার তো আমি কোনো কারণ দেখছি না। বিয়ে ঠিক হলে ছেলেরা খুশি হয়, তুই রাগ হচ্ছিস কেন? আমি বিয়ে করতে চাই না আব্বা। মোহাম্মদ আলী সোফায় বসে ছেলেকে বসতে ইশারা করেন। ফিরোজ বসে বলল, আপনাকে আগেও বলেছি আমি বিয়ে করতে চাই না। কেন? এমনি কোনো কারণ নেই। মোহাম্মদ আলী ভেবেছিলেন ফিরোজ তাকে শ্রদ্ধা করে মানে, উনি যদি বিয়ে ঠিক করেন তাহলে ফিরোজ না করবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে অবস্থা উল্টো। মুনিয়া ভালো মেয়ে, তাছাড়া আমাদের বংশের সাথে মানায়। ফিরোজ শক্ত গলায় বলল, এসবে আমার কিছু যায় আসে না আব্বা, আমি বিয়েই করব না। আমি চাই তুমি বিয়ে করো, ওনাদের কথা দেওয়া হয়ে গেছে। আপনি আমার মতামত ছাড়া এমন কাজ করলেন কি করে? মুনিয়ার বাবা খুবই বড়লোক মানুষ। মোহাম্মদ আলীর সাথে আত্মীয়তা হলে খাপে খাপ মিলে যায়। মুনিয়া নাকি নিজেই বলেছে সে ফিরোজকে পছন্দ করে। একমাত্র মেয়ের কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি, তাই মোহাম্মদ আলীর কাছে প্রস্তাব নিয়ে আসেন আর উনিও রাজি হয়ে যান। ওনার মনে ভাব কোনোভাবে যদি ফিরোজকে রাজি করানো যায় তাহলেই হলো, কিন্তু ছেড়ে যে এইভাবে না করবে ধারণা করেনি। মেয়ে দেখতে শুনতে ভালো, তাই ভাবলাম তুমি কিছু বলবে না। আপনি এখনই না করে আসবেন। তা কি করে হয়? রোজনা বেগম তেড়ে মেরে বলল। লাইক হয়ে গেছে না, হুকুম দেয়। মোহাম্মদ আলীর স্ত্রীকে ধমকে বলল, চুপ বেয়াদব মহিলা, সব জায়গায় কথা বলবে না। ফিরোজ তার আব্বার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। মোহাম্মদ আলী অনর কণ্ঠে বলল, বিয়ে করতেই হবে, আমি কথা দিয়েছি, মান রাখার দায়িত্ব তোমার। ফিরোজ অসহায় বোধ করে আব্বার হাত ধরে বলল, আমার মা নেই আব্বা, আপনাকে নিজের সব মনে করি। আমি চাই আপনি আমাকে বুঝুন। আমি বিয়ে করব না, যদি কখনো করি আপনাকে জানাবো। দয়া করে এখন আমাকে এসবে জড়াবেন না। ছেলের এমন কাতর আবদার মোহাম্মদ আলী ফেলতে পারেন না। ছেলের কথাগুলো বুঝে মাথা নাড়েন, কিছুক্ষণ কথাগুলো নিয়ে ভাবে, তারপর গম্ভীর গলায় বলল, যখনই বিয়ে করবে আমাকে জানাবে, আমি বিয়ে ঠিক করব। অজাতার কুজাত বললেই আমি বিয়ে করাবো না। ফিরোজ কথা না বলে চুপ থাকে। মোহাম্মদ আলী এই রুমে চলে যায়। রোজনা বেগম পিছু পিছু যায় আর বলে, বিয়ে করবে না, মায়ের মতো ঠিকই আকাম করতে পারবে। ওইসব মানুষদের চেনা আছে। ফিরোজ নিজের হাত মুষ্টিবদ্ধ করে বসে থাকে। কিছু সময় কথা হজম করতে হয়। তার আব্বাকে বলে যেহেতু বিয়ে ভাঙাতে পেরেছে, সুতরাং এখন আর রাগ কিংবা তর্ক করা দরকার নেই, হিতে বিপরীত হতে পারে। চুপচাপ উঠে রুমে চলে যায়। এইসব কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা রাত 11টায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। ফ্লোর থেকে মোবাইলটা উঠিয়ে অন করার কিছুক্ষণ পর শ্যামার একের পর এক মেসেজ টুংটাং শব্দ করে আসে। ফিরোজ মেসেজগুলো পড়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। রুমে নিজেকে আটকে রাখা কষ্টকর হয়ে যায়। দরজা চাপিয়ে আবারও বেরিয়ে পড়ে। এমন মেসেজ দেখার পরে আর নিজেকে আটকে রাখা যায় না। কোন মায়া বলে সে শ্যামাদের বাড়ির দিকে হাঁটে, যেখানে প্রতীক্ষারত এক কোমল কিশোরী তার প্রতীক্ষায় বসে আছে। শ্যামার কিছু মেসেজ ছিল এমন, ফিরোজ ভাই, আপনি ফোন ধরেন প্লিজ। ফারিয়া যা বলল তা কি সত্যি? আমি মানি না, আমি মরে যাব তো। আপনি আমাকে মেরে ফেলবেন না প্লিজ। আপনার বিয়ে হলে আমার লাশ দাফন হবে। একবার আমার কাছে আসুন না। এই আমাকে দেখুন, কিভাবে বিয়ে করবেন আমাকে কাঁদিয়ে। আমি মরে যাব ফিরোজ। ইচ্ছে করছে হাতের রক কেটে ফেলি কিংবা অন্য কিছু। আপনি শুধু আমার ফিরোজ। ফিরোজ চুপচাপ শ্যামাদের বাড়িতে যায়। এতটাও রিস্ক নিত না যদি শ্যামা ফোন ধরতো। মেয়েটা ফোন ধরছে না। সে আলতো করে শ্যামার রুমের টিনে হালকা করে শব্দ করলো। সাথে সাথে ঝপাত করে জানালা খুলে গেল। ফিরোজকে দেখে শ্যামা টুকরে কেঁদে ওঠে। ধরা গলায় বলল, ফিরোজ ভাই। ফিরোজ আস্তে করে বলল, বাহিরে আসতে পারবে? শ্যামা জানালা বন্ধ করার আগে জলদি বলল, আসছি। ফিরোজ পিছিয়ে যায়। শ্যামা আসলেই গভীর চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। উস্কো খুস্কো চুল, লাল নাক মুখ, কান্নার কারণে ফুলে ওঠা চোখ ফিরোজের নজর এড়ায় না। সামনে হাঁটতে হাঁটতে বলল, সামনে আসো, এখানে কথা বললে কেউ শুনে ফেলবে। দুজনে হেঁটে কিছুটা সামনে যায়। ফিরোজের বিয়ে ঠিক হয়ে গেছে ভাবতেই হঠাৎ সে কেঁদে ওঠে। ফিরোজ শ্যামার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। শ্যামার ইচ্ছে করছে সামনে দাঁড়ানো পুরুষটাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরতে,
কিন্তু সেদিনের থাপ্পড়ের কথা ভেবে আর সাহস হলো না। মাথা নেড়ে বলল, আমি মরে যাব। ফিরোজের শান্তি লাগছে, তার জন্য কেউ কান্না করছে ভাবতেই ভালো লাগছে। কেন মরে যাবে? শ্যামার কথা গলায় আটকে যাচ্ছে। আপনাকে ছাড়া বাঁচতে চাই না। আচ্ছা, এসব উল্টাপাল্টা মেসেজ পাঠিয়েছো কেন? শ্যামা ফিরোজের শান্ত দুই চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি বিয়ে করছেন? এতক্ষণ যত অশান্তি লাগছিল শ্যামাকে দেখে কেন জানি অশান্তির জায়গায় শান্তি লাগছে। ভালো লাগছে মেয়েটাকে দেখে, মনে ক্লান্ত ভাব দূর হয়ে যাচ্ছে। শ্যামাকে আরেকটু কষ্ট দিতে ইচ্ছে হলো। বিয়ের বয়স হয়ে গেছে তো। শ্যামা কিছু না বলে জিজ্ঞাসা চোখে তাকায়। ফিরোজ বলল, মুনিয়া ভালো মেয়ে, তাই আর রাজি হতে দেরি করিনি। শ্যামার মনে হলো সামনের মানুষটা খুবই খারাপ। ফ্যাস ফ্যাস করে কেঁদে বলল, আপনি এত খারাপ, আমার কষ্ট বুঝলেন না? আমি মরে গেলেই বুঝি শান্তি হবে? ফিরোজ শ্যামার উতলা ভাব দেখে আর মজা করে না, গম্ভীর গলায় বলল, আব্বা ঠিক করেছে আমি জানি না। শ্যামা মুখে হাত চেপে ধরে। লোকটা এত খারাপ, মুখ থেকে হু হু করে কান্নারা বেরিয়ে আসছে। ফিরোজ শ্যামার কান্নায় কেঁপে কেঁপে ওঠা দেহের দিকে তাকিয়ে বলল, এত কাঁদো কেন? আপনি বুঝবেন না। কি বুঝবো আমি? বিয়ে করবেন না প্লিজ? বিয়ে তো ঠিক ফাইনাল কথা হয়ে গেছে। শ্যামা বলল, আপনি না করে দেন। না করে দিয়েছি। শ্যামা চমকে বলল, সত্যি? হ্যাঁ, আমি বিয়ে করব না। শ্যামা এতক্ষণ কান্না করছিল, এখন ফিক করে হেসে বলল। আলহামদুলিল্লাহ। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে থাকে। দুজনে নীরবে কথা বলে। দক্ষিণা বাতাস গাছ হয়ে যায়, সাথে নিয়ে যায় কান্না, দুশ্চিন্তার ভার। ফিরোজ হঠাৎ মোবাইলে ফ্ল্যাশ জেলে শ্যামার দিকে করে শ্যামাকে দেখে। কান্নার কারণে নাকের ডগা লাল টুকটুকে হয়ে আছে। এত আদরে লাগছে কেন মেয়েটাকে? সে গভীর চোখে তাকিয়ে বলল, আমার জন্য আর পাগলামি করো না শ্যামা। আপনি কিছু বোঝেন না। তোমার যে চাওয়া তা কখনো পূরণ হবে না। শ্যামা চোখ কুচকে বলল, কেন? ফিরোজ দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনি অনেক সমস্যা আছে। শ্যামা মাথা নেড়ে বলল, যতই সমস্যা থাকুক আমার কিছু আসে যায় না। তুমি বাচ্চা, তোমার কি আসবে যাবে? শ্যামা গম্ভীর গলায় বলে, আমি বাচ্চা না। শ্যামা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি নদীর ওই পারে, আমি এই পারে, দুইজন এক পারে আসা সম্ভব না, সুতরাং পাগলামি করো না, ঠিক আছে? শ্যামা না করে। আমি আপনার পারে চলে আসব, আমি সব করতে পারি। মেয়েটা এত পাগল? ফিরোজ হঠাৎ গম্ভীর গলায় বলল। আমি তোমার এত বড়, আমার সাথে এভাবে কথা বলতে ভয় লাগে না? শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে করে বলল, ভয়? এখানে কেন এসেছেন আপনি? আমাকে ভালোবাসেন? ফিরোজ থমকে যায়, অপলকভাবে চেয়ে থাকে মেয়েটার দিকেই। ভালোবাসে? কি জবাব দেবে? এত রাতে ছুটি এলো কেন সে? কিসের টান? সে সোজা জবাব দেয় না, গম্ভীর গলায় বলল, বাড়ি যাও। শ্যামা তখনও গভীর চোখে তাকিয়ে আছে, নিভু নিভু গলায় বলল, ভালোবাসি। ফিরোজ শ্যামাকে দেখে নেয়। বাড়ি যাও, না হলে কিন্তু বিয়ে করে নেব। বিয়ে করবে? শ্যামার এত কান্না কি লোকটার চোখে পড়ছে না? শ্যামার চোখ মুখ কুচকে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। কি করবেন? ফিরোজ আবছা অন্ধকারে শ্যামার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার দিকে তাকালেও শান্তি লাগছে। কোনো অদৃশ্য মায়া বলে অন্তর ঠান্ডা হয়ে যাচ্ছে। এই নির্জন রাতের আধারে প্রাপ্তবয়স্ক যুবক যুবতী একা এমন কথা বলতে যদি কেউ দেখে ফেলে, তাহলে কথা রটাতে বেশি দেরি হবে না। ফিরোজ না গেলে শ্যামাও যাবে না। তাই ফিরোজ বলল, বেশি কথা বলো না, এখন বাড়ি যাও। যাচ্ছি। যেতে নিয়েও ফিরোজ থেমে যায়, গম্ভীর গলায় বলল, রাতে খাওনি তাই না? খেয়ে নিও। ফিরোজের এই ছোটো ছোটো যত্নগুলো শ্যামাকে সুখ দেয়। সে যে খায়নি এটা ফিরোজ কীভাবে বুঝলো? তার শুকনো মুখ লক্ষ্য করেছে। সুখে সুখে শ্যামার মনে ময়ূর নাচে। মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। ফিরোজ আর দাঁড়ায় না, লম্বা লম্বা পা ফেলে সামনে এগিয়ে যায়। তার মনে হচ্ছে শ্যামা একটা চুম্বক যা তাকে টেনে ধরছে। যেতে মোটেই ইচ্ছে করছে না। সে হাঁটতে হাঁটতে পেছনে ঘুরে তাকায়, শ্যামা তখনও দাঁড়িয়ে আছে। ফিরোজ বলল, কি হলো, যাচ্ছ না কেন? শ্যামা হেঁটে যাওয়া ফিরোজকে দেখছিল। লোকে বলে যাকে ভালোবাসে তার সব কিছুই নাকি ভালো লাগে। ফিরোজের হেঁটে যাওয়াও শ্যামার ভালো লাগছে, তাই তাকিয়েছিল। ফিরোজের কথা শুনে শ্যামা বাড়ির দিকে পা বাড়ায়। যে বিষাদের কালো মেঘ মাথায় করে এসেছিল, এখন মনে একটু কষ্ট নেই। ফুরফুরে মনে প্রেমে মৃদুমন্দ বাতাস বইছে। সে ফিরোজকে ঠিক বুঝতে পারে না। ফিরোজের আচরণ আগে থেকে অন্যরকম মনে হয়। একবার মনে হয় ফিরোজও তাকে ভালোবাসে, কিন্তু মুখে স্বীকার করে না। শ্যামা ফিরোজের জন্য অপেক্ষা করবে যতদিন না পায়রা
পাঠিয়ে প্রেম কথার কাব্য পাঠায় ঠিক ততদিন চুপি চুপি করে তার রুমে ঢুকে যায়। তার রুমের সাথে রুমটাতে রিপন থাকে। একবার যদি জানতে পারে শ্যামার এই লুকোছাপ, তাহলে তাকে নির্ঘাত মেরে ফেলবে। যদিও মোহাম্মদ আলীর পরিবারের সাথে শ্যামাদের পরিবারের সম্পর্ক ভালো, কিন্তু সব সমস্যা ফিরোজকে নিয়ে। রিপন আর ফিরোজ সমবয়সী হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে এক ফোঁটাও মেলবন্ধন নেই। শ্যামা বিছানার মাথা রাখে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেশ ছোটাছুটি করছে। মনে মনে ভাবে, আল্লাহ, কি ভয়টাই না পেয়েছিলাম, এখন শান্তি লাগছে। শ্যামা নিশ্চিন্ত মনে ঘুমায়। ঘুমে ডুবে যায় এক ভালোবাসার রাজ্যে, যে রাজ্যে ফিরোজ আর তার বিচরণ। আহা, জীবন এত সুন্দর কেন? ফিরোজ হাঁটতে হাঁটতে অনেক কিছু ভাবছে। সে কি শ্যামাকে পছন্দ করে নাকি ভালোবাসে? ফিরোজ তেরা মনোভাবে বলল, ভালোবাসি না, মেয়েদের ভালোবাসা মানে কষ্ট পাওয়া। ফিরোজের মন অট্টহাসিতে ফেটে পড়ে। বিদ্রুপ করে বলে, ভালোবাসিস না বললেই হলো? তাহলে তখন বিয়ের কথা আসাতে শ্যামাকে মনে পড়লো কেন? শ্যামার সামান্য মেসেজ দেখে এত রাতে পাগলের মতো ছুটে এলি কেন? ওর সব পাগলামি কেন সহ্য করিস? বিচার দে ওর বাবা মায়ের কাছে। পারবি? জানি পারবি না, কারণ তুই নিজেও শ্যামাকে ভালোবাসিস। এমন ধ্রুব সত্যের পরে ফিরোজ আর তর্ক করার সাহস পেল না। সে কি না চাইতো শ্যামাকে ভালোবেসে ফেলেছে? নিজের অজান্তেই মনে সিল মারা শক্ত কুঠুরি কি খুলে গেছে? ফিরোজ তার চায় না, সে চায় না তার সাথে কেউ জড়িয়ে যাক। আর শ্যামা তো আরও আগে না। তার অনুভূতি যদি জেগে ওঠে তাহলে আবার শান্ত হয়ে যাবে। শ্যামার সাথে তার মিলন কখনোই সম্ভব না, পরিবার কখনোই মানবে না। আর ফিরোজ কারো বাঁকা কথা শুনতে রাজি না। জীবন এভাবে চলছে, চলুন, এই ছন্দ পরিবর্তনের দরকার কি? মোহাম্মদ আলী মুনিয়ার বাবা তৌহিদ হোসেনকে ফোন করে না করে দেন। বিয়ের প্রতি ছেলের অমতের কথা খুলে বলেন। যদি কখনো বিয়েতে সম্মতি হয় তাহলে অবশ্যই মুনিয়া মামুনিকে আগে স্মরণে রাখবে। ফোন রেখে ওনার মুখে অমাবস্যার অন্ধকার বিরাজ করে। তিনি ছেলের উপর রাক্ষস। কত আশা করে বড় মুখ করে সম্বন্ধ পাকা করেছিল, আর ছেলে কিনা মুখের উপর না করে দিল। মা হারা ছেলে বলেই তিনি বেশি কিছু বলেননি। মুনিয়ার বাবা তৌহিদ নিজে যেচে মেয়ে বিয়ে দিতে আগ্রহ প্রকাশ করেছে, আর উনি কিনা সোনার ডিম পাড়া হাঁস তাড়িয়ে দিলেন। ওনার বেশ রাগ লাগছে। মুনিয়ার সাথে বিয়ে হলে রাজকন্যার সাথে রাজ্য ফ্রি ছিল, কারণ মুনিয়ার কোনো ভাই বোন নেই। ফিরোজ বুঝলই না সেটা যে কি বোঝে। আরে জীবনে টাকাই তো সব, এমন সুযোগ কি বারবার আসে? ফিরোজ যে কি বোঝে। ফিরোজ ঘুম থেকে উঠে বাড়ির পরিবেশ ঠান্ডা পায়। প্রতিদিনের মতো হট্টগোল নেই, রোজিনা বেগমের হাঁক ডাক নেই। না চাইতেও তার ভ্রু কুচকে আসে, পায়ের স্যান্ডেল গলিয়ে বেরিয়ে আসে। তার বাবা সোফায় বিমর্ষ মুখে বসে আছে। ফিরোজ বিচক্ষণ ছেলে, বাবার মন খারাপের কারণ বুঝে টেবিলে বসে নাস্তা করতে করতে বলল, আব্বা নাস্তা করেছেন? মোহাম্মদ আলী ছেলের দিকে না তাকিয়ে বলল, করেছি। ফিরোজ আর চোখে বাবার রেগে থাকার পরিমাণ অনুমান করে বলল, হোটেলে যাননি কেন? মোহাম্মদ আলী কথা বলে না। বাবা নিশ্চুপ দেখে সে নিজেই আবারও বলল, শরীর খারাপ লাগলে যাওয়ার দরকার নেই, আমি নাস্তা করে যাচ্ছি। মোহাম্মদ আলী মাথা নেড়ে সায় দেয়, মুখে বলে, আচ্ছা। ফিরোজ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিছু তো যেতেই মুনিয়ার সাথে দেখা। মুনিয়া হাত নেড়ে থামতে বলে। ফিরোজ থামলে মুনিয়া এগিয়ে আসে। কি সমস্যা ফিরোজ ভাই? ফিরোজ বুঝতে পারে মুনিয়া বিয়ের কথা বলছে, কিন্তু না বুঝার ভান করে বলল, কিসের কথা বলছো? মুনিয়া লজ্জা পেল, অকারণেই মুখ মুছে বলল, বিয়ের কথা। না করে দিয়েছি, শুনোনি? আব্বা বলেনি এখনো? বলেছে, তাই তো বলেছি। কি সমস্যা? ফিরোজ মুনিয়ার দিকে তাকায়। বাবা মায়ের একমাত্র সুন্দরী কন্যা, নিঃসন্দেহে বিয়ে করার মতো সুন্দরী। কিন্তু ফিরোজ তো বিয়েই করবে না। এত শত জিনিস ভেবে লাভ কি? কোনো কারণ নেই মুনিয়া। মুনিয়া কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকে, তারপর আস্তে করে বলল, আপনার কি পছন্দের কেউ আছে? পছন্দের কেউ? ফুট করে দীঘল কালো চোখের অধিকারিণীর চেহারাটা মনে অদৃশ্য পর্দায় ভেসে ওঠে। শ্যামা কি তার পছন্দের মানুষ? ফিরোজের মনে হয় এসব নিয়ে না ভাবাই ভালো। যত ভাবে ততই মেয়েটার কাছে আসে। ফিরোজ মুনিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, না। মুনিয়ার চোখে ঝিকঝিক করে আশার আলো জ্বলে ওঠে। তাহলে? ফিরোজ বিরক্ত হয়। মুনিয়াকে ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করে। নিজের এই ভয়ঙ্কর ইচ্ছে দমিয়ে রেখে বলল, আমি বিয়ে করব না। আর কেন করব না, কারণ কি, সমস্যা কি, এসবের কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই। মুনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে যায়। দুঃখী মনে মুনিয়া ফিরোজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
যেভাবেই হোক ফিরোজকে নিজের দিকে আকর্ষিত করবেই। বিকেলে শ্যামার আম্মা ফাতেমা বেগম ফিরোজদের বাড়ি হাঁটতে যায়। হাঁটতে যাওয়ার মূল কারণ মুনিয়ার সাথে যে ফিরোজের বিয়ে ঠিক হয়েছে এটা সঠিক কিনা জানতে। রোজিনা বেগমকে জিজ্ঞেস করলে উনি মুখ বাঁকিয়ে বলল, আর বলেন না ভাবি, কুত্তার পেটে ঘি হজম হয় বলেন। ফাতেমা বেগম উৎসুক হয়ে বলল, কি হয়েছে ভাবি? বিয়ে করবে না, রাতে কি রাগারাগি? এত ভালো মেয়ে তারপরেও না করে? রোজিনা বেগম মুখ ঝামটা মেরে বলল। মেয়ে যে বিয়ে দিতে রাজি হয়েছে এটাই তো অনেক। ফাতেমা বেগম মাথা নেড়ে বলল, আপনার ছেলে তো কোনো কাজ করে না, এসব নেতাগিরি করলে কি কেউ মেয়ে দিতে রাজি হবে? আমার মেয়ে দিতেও রাজি হব না। সেদিন আপনার ভাই বলল রাস্তাঘাটে সবার সামনে বেয়াদপের মতো সিগারেট খায়। রোজিনা বেগম মাথা নেড়ে বলল, মা ছাড়া বান্দর হয়ে গেছে। আমি কি কম যত্ন করি ভাবি? কেউ কখনো বলতে পারবে সৎ মা বকে নাকি অন্য চোখে দেখে? দুজনে কথা বলা শেষ করে ফাতেমা বেগম চলে যাবে সেই মুহূর্তে শ্যামা আসে। ফারিয়া রুমে যেতে যেতে বলল, তুমি চলে যাও আম্মা, ফারিয়ার সাথে আমার কাজ আছে। ফারিয়ার কাছে শ্যামা প্রায় আসে, তাই ফাতেমা বেগম আর কোনো কথাই বললেন না। উনি ওনার মতো চলে গেলেন। শ্যামা এসে দেখে ফারিয়া ঘুমাচ্ছে। সে ফারিয়াকে ঘুম থেকে ওঠার তাড়া দিয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। তারপর টুক করে ফিরোজের রুমে ঢুকে যায়। দরজা আটকে পুরোটা রুমে চোখ বুলায়। কেমন মিষ্টি একটা সুগন্ধ সারা রুম জুড়ে। শ্যামার বুকটা কাঁপে। সে জানতো এই সময় ফিরোজ থাকবে না, তাই সে এই সময় এসেছে। ফিরোজের বিছানা আগোছিল। শ্যামা বালিশে মাথা রেখে বিছানায় গড়াগড়ি করে। ইস, এই বিছানায় লোকটা ঘুমায়। শ্যামা বালিশে কয়েকটা চুমু দিয়ে ফেলে। আদুরে বিড়ালের মতো বালিশে গাল ঘষে। কোলবালিশ শক্ত করে জড়িয়ে ধরে। বালিশ, বিছানা, কোলবালিশ সব কিছুতেই ফিরোজের স্পর্শ, ঘ্রাণ লেগে আছে, যা শ্যামা উপলব্ধি করছে। গায়ে মাখার বৃথার চেষ্টা করছে। শ্যামা ভাবে এত সুখ কেন চারিদিকে। তার কেমন দম বন্ধ হয়ে আসছে। বিছানা থেকে উঠে দাঁড়ায়। চেয়ারের উপরে ফিরোজের একটা কালো গেঞ্জি ছড়িয়ে রাখা। শ্যামা গেঞ্জিটা হাতে নেয়। কাঁপা কাঁপা হাতে গেঞ্জিটা গালে চেপে ধরে। গেঞ্জিতে লেগে থাকা আধো আধো পারফিউমের ঘ্রাণ শ্যামাকে মাতাল করে দেয়। দুপুরেই গায়ে দিয়েছিল হয়তো। শ্যামা গেঞ্জিটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবে ফিরোজকে জড়িয়ে ধরেছে। তারপর কি মনে করে গেঞ্জিটা ওনার নিচে লুকিয়ে ফেলে। রুম থেকে বেরিয়ে ফারিয়ার কাছে যায়। শ্যামার সারা শব্দ না পেয়ে ফারিয়া ভেবেছিল যে শ্যামা হয়তো চলে গেছে, তাই সে আবারও ঘুমিয়ে গিয়েছে। ফারিয়া ঘুমিয়ে গেছে দেখে শ্যামা আর দাঁড়ায় না, ছুটে বাড়ি চলে আসে। একটা গেঞ্জি না বলে নিয়ে আসলে কি সে চোর হবে? হলে হোক, শ্যামা এসব পরোয়া করে না। ফিরোজের জন্য সে ডাকাতও হতে পারে। রাতে ফিরোজ বাড়ি এসে গোসল করে। সকালে পরা গেঞ্জিটা ধোয়ার জন্য খোঁজে, কিন্তু সারা রুম তন্ন করেও কোথাও খুঁজে পায় না। তখন মেজাজ খারাপ হয়। কালো গেঞ্জিটা তার খুব পছন্দের। কোথাও খুঁজে না পেয়ে ফারিয়াকে ডাকে। ফারিয়া আসতে চেয়ারটা দেখিয়ে রাগী গলায় বলল, আমার কালো গেঞ্জিটা এখানে ছিল। ফারিয়া কিছু বুঝতে না পেরে বলল, তো কোথায় গেল দেখেছিস? ফারিয়ার মাথা নাড়িয়ে না করে মুখে বলল, না, আমি তোমার রুমেই আসিনি। তাহলে কই গেল? ভূত এসেছিল? দেখো, কোথাও আছে হয়তো। ফিরোজ বিরক্ত হয়। এক হাত কোমরে আরেক হাত কপালে ধরে বলল, সব দেখা শেষ? ফারিয়া নিজেও এদিক ওদিক দেখে। ফিরোজ বলল, আজকে অন্য কেউ এসেছিল? ফারিয়া ভেবে বলল, না, ভালো করে মনে কর। শ্যামা এসেছিল, আমি ঘুমিয়েছিলাম তাই চলে গেছে। এতক্ষণে ফিরোজ বুঝতে পারে গেঞ্জিটা কোথাও গেছে। সে তাকিয়ে থাকতে দেখে ফারিয়া বলল, ও কি তোমার গেঞ্জি নেবে? খেয়ে দিয়ে কাজ নেই তো তোমার পুরনো গেঞ্জি চুরি করবে? আমার বান্ধবী এমন না। ফিরোজ কথা বলে না। একটু পর উঠে দাঁড়ায়। ওয়ার্ড্রোপের উপরে তাক খুলে বলল, এই তো পেয়েছি। পেয়েছে শুনে ফারিয়া বলল, কই রেখে কই খুঁজছো ভাইয়া? আবার সন্দেহ করো? ফারিয়া চলে গেলে ফিরোজ হাসে। তার বোন যদি জানতে পারতো তার প্রাণপ্রিয় বান্ধবী চোর, তাহলে কি যে হতো। ব্যবহৃত গেঞ্জি দিয়ে বাঘরটা কি করবে ভাবতেই ফিরোজের সারা শরীর যেন আগুনের পরশ লেগে যায়। উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা তাকে এত জ্বালাচ্ছে কেন? বুকে যে দাবানলের সৃষ্টি হচ্ছে তা কি শ্যামা নেভাতে পারবে? সে বিছানায় বসে ফোন দেয় চোরটাকে। আজকে যন্ত্রণার বিহিত করতেই হবে। দুইবার রিং হওয়ার পরে ফোন রিসিভ হয়। ফিরোজ শক্ত গলায় বলল, তুমি চুরিও করতে পারো?
শ্যামা ফিক করে হেসে দেয়। আজকে সে খুব খারাপ একটা কাজ করে ফেলেছে। না, ফিরোজের গেঞ্জি চুরি করছে সেটা না, তার থেকেও জঘন্য কাজ। সে এই মুহূর্তে ফিরোজের গেঞ্জি পরে বসে আছে। অজানা অনুভূতির তোপে বারবার কেঁপে উঠছে। এই সামান্য গেঞ্জিটায় তার বুকে জলোচ্ছ্বাস বাড়িয়ে দিচ্ছে। এমন সময় যদি মধুমাসের রাজা নিজেই ফোন দেয় তাহলে কেমন লাগে? জলোচ্ছ্বাস যে লাল দাগ অতিক্রম করে ভয়াবহ রূপ ধারণ করে। ফিরোজের কথার ধরে সে বুঝতে পারে ফিরোজ জানতে পেরেছে। কি চুরি করেছি? ভাব করো না, কেন নিয়েছো সেটা বলো। শ্যামা আস্তে করে বলল। জানি না। আমি ফিরোজ কেন জানি রাগী গলায় কথা বলতে পারছে না, মিহি গলায় বলল। এটা খারাপ কাজ হলো না? চুরি করবে কেন? আমি যা চাই তা না দিলে ডাকাতিও করতে পারি। কি ডাকাতি করবে শুনি? সময় হলেই বুঝবেন। আমার প্রিয় গেঞ্জি ছিল। শ্যামা নিচু স্বরে বলল। সব প্রিয় জিনিস কি কাছে রাখা যায়? আপনিও তো আমার প্রিয়। ফিরোজ চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ কেউ কোনো কথাই বলো না। অনেকক্ষণ পর ফিরোজ জানতে চাইল। একটা সত্যি কথা বলবে? কি? গেঞ্জিটা এখন গায়ে দিয়ে রেখেছো? শ্যামা ছোট করে বলল। হুম। ছোট শব্দটা কিন্তু ফিরোজের সারা শরীর হালকা ধাক্কা কেঁপে উঠল। তার গায়ের গেঞ্জি এখন শ্যামার গায়ে। মেয়েটা পাগল। লজ্জা করছে না? শ্যামা কোনো কথাই বলে না। ফিরোজই আবার বলল। তুমি কত বড় খারাপ কাজ করেছো ধারণা আছে? না, নেই। এর শাস্তি কত ভয়াবহ হতে পারে জানো? শ্যামা বলল। আপনি শাস্তি দিলে সব শাস্তিই মঞ্জুর। আমি কিন্তু খুব খারাপ, আমার শাস্তিও খারাপ খারাপ হবে। আমি আসছি, এখনই গেঞ্জি ফেরত দেবে। শ্যামা আটকে ওঠে। দেব না। না দিলে তোমার আব্বাকে বলে আনাবো। আব্বাকে বলবেন? বলেন, আমি ভয় পাই না। ফিরোজ কিছুক্ষণ চুপ করে থেকে মিহি গলায় শ্যামাকে ডাকলো। শ্যামা। ফিরোজের এই ছোট ডাকে শ্যামার অন্তরাত্মা কেঁপে উঠল। আজকে ফিরোজের কথাগুলো কাঠখোট্টা লাগছে না, বরং বৃষ্টির পর ঠান্ডা বাতাসের মতো ভালো লাগছে। শ্যামা আবেশে চোখ বন্ধ করে বলল। তুমি যে দা বানলের উৎপত্তি করছো এর তাপ সম্পর্কে ধারণা আছে? নিজ দায়িত্বে দা বানলে ঝাঁপিয়ে পড়ছো, এর তাপ সইতে পারবে তো? শ্যামা কট করে ফোনটা কেটে দিল। নিঃশ্বাস পড়লো এলোমেলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। সে খুব চাইতো এই দাবানল তাকে পুড়িয়ে দেখ, কিন্তু দাবানলের নাম শুনেই তো দম বন্ধ হচ্ছে, পুড়ে যাচ্ছে শরীর। অনুভূতির প্রখরতা বাড়ছে। হাতের মোবাইল কেঁপে উঠে জানান্দায় অপর পাশের লোকের কথা শেষ হয়নি। শ্যামা ফোন ধরে না। চুং করে মেসেজ আসে। ফিরোজ লিখেছে। ভয় পাচ্ছ? পেলেই কি? শুনেছি একবার দা বানলের আগুন জ্বললে নাকি অনেক দিন থাকে, সারা জীবনও থাকতে পারে। কি পারে না শ্যামা? সামনে নির্বাচন। ফিরোজ তুমুল ব্যস্ত, কোনো দিকে তাকানো ফুরসত মিলছে না। বাড়ি থেকে ভোর সকালে বেরিয়ে যায়, ফিরে গভীর রাতে। তার উপরে অনেক দায়িত্ব। ছাত্রলীগের সভাপতি বলে কথা। শান্তিতে এই দুদণ্ড থাকার জো নেই। অবশ্যই কাজই ফিরোজের শান্তির কাজ, কিন্তু ইদানিং তাকে এই কাজও ঠিকঠাক শান্তি দিতে পারছে না। একজনকে দেখতে বুকে কেমন তৃষ্ণা জাগে। রাস্তা দিয়ে আসার সময় চোখের দৃষ্টি বারবার আশেপাশের সন্ধানী চোখে শান্তি খুঁজে। শ্যামাজি তার এতটা জুড়ে নিজের জায়গা জাহির করে নেবে সে কি তা জানতো? শ্যামা যখন কলেজে যায় তখন সে উপজেলার বারান্দা দিয়ে তাকিয়ে থাকে। এই কিছুক্ষণের দেখাই যেন অন্তর ঠান্ডা করে দেয়। মেয়েটা যখন তার খোঁজে এদিক সেদিক তাকায় তখন তার কী যে শান্তি লাগে। মেয়েটার চোখের উতলা ভাব তার হৃদয়ে ছুঁয়ে যায়। ফিরোজ নিজের পরিবর্তনে নিজেই অবাক। শেষমেশ কিনা একটা বাচ্চা তার গেঞ্জির সাথে সাথে মনটাও চুরি করে নিল। ফিরোজ হাসে। শ্যামাকে জিতিয়ে দিতে ভালো লাগছে, কিন্তু ওই ছোটবেলা থেকে লালন করা কথাগুলো এত সহজে কি ভোলা যায়? নারীর প্রতি বিতৃষ্ণা কি এত সহজে তাড়ানো যায়? কি জানি। ফিরোজ আজকাল এগুলো নিয়ে আর ভাবে না। এর চেয়ে বরং পাগলরূপী শ্যামাকে নিয়ে ভাবতেই তার বেশি ভালো লাগে। এই ভালো লাগাটা কি সাময়িক মোহ নাকি ভালোবাসা, সেটা উপলব্ধি করার জন্যই ফিরোজ কিছুদিন ধরে শ্যামার সাথে কথা বলছে না, আর না দেখা করছে। সে নিজের দুর্বলতাটা দেখতে চায়, নিজের মনের উতলা ভাব নিজেই যাচাই করতে চায়। সেদিন রাতে ফিরোজের খেয়াল হলেও শ্যামার একটা ছবিও তার কাছে নেই, অথচ শ্যামাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। সে কখনো ছবি রাখা প্রয়োজন বোধ করেনি। কি জানতো এই মেয়েকে দেখ অন্তরতা ডাঙায় ওঠা মাছের মতো তপড়াবে। ফিরোজ উঠে দাঁড়ায়। ঘড়ির কাটায় রাত 12টা। ধীর পায়ে শ্যামাদের ঘরের দিকে এগিয়ে যায়। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকেও সে শ্যামাকে ডাকতে কিংবা ফোন দিতে সাহস পায় না। এত রাতে বুড়ির ঢোলে
বাড়ি পড়লে নির্ঘাত পাগল হয়ে যাবে। তাই নিজের এই বাড়াবাড়ি রকমের ইচ্ছেটাকে দমিয়ে আবারও বাড়ি চলে যায়। ছটফটানো হৃদয় শান্ত হয় না। শ্যামা দ্রুত পায়ে এগিয়ে যায়। এই তো একটু আগেই ফিরোজ বাইক দিয়ে সাই সাই করে চলে গেল। শ্যামা কতদিন ধরে ওনাকে দেখে না, এই ব্যাপারে ওনার কি ধারণা আছে? সেদিন রাতে একটু টক দইয়ের মতো কথা বলে সেই যে হারালো, আজকে এতগুলো দিন হয়ে গেল না দেখা, না কথা, না ফোন। আরে ভাই, এভাবে বাঁচা যায়? দম আটকে আসে না? একটু হাতের ইশারা দিয়ে তুমি লুকিয়ে পড়বে, তা তো হবে না। সেদিন কি টাবানলের কথা বলে নিজেই গুম হয়ে গেছে। যদি দাবানলে পুরানো থাকে পুড়িয়ে দাও। এই লুকোচুরি কেন? কতদিন ফিরোজকে চোখের দেখা দেখে না। কলেজে যাওয়ার ফাঁকে খুঁজেছে কিন্তু দেখেনি। ফারিয়ার সাথে দেখা করার বাহানায় তাদের বাড়িতে দিনে 5 বার পর্যন্ত গিয়েছে, কিন্তু ওনার দেখা নেই। ফারিয়ার থেকে শুনেছে নির্বাচনের কাজে নাকি ফিরোজ তুমুল ব্যস্ত। এই ব্যস্ততার কারণে ঠিকঠাক বাড়িই থাকে না। সে আমার সব বুঝে, কিন্তু কী করার, অবুঝপন্ত বুঝতেই চায় না। বাস্তব জীবনের এই মারপ্যাচ মনের আদালতে চলে না। সন্ধ্যা ঘনিয়ে আসছে। হাতের মুঠোয় নীল কাগজ পুড়ে সে ফারিয়াদের বাড়ির দিকে এগিয়ে যায়। নীল কাগজ ছাড়া চিঠি বেমানান। চিঠিতে আবার তার গায়ের মাখা পারফিউম দিয়ে রেখেছে, যেন চিঠি খুললেই ফিরোজ ঘ্রাণ পায়। উনি ফোন ধরে না, তাতে কি? আগে যুগে তো ফোন ছিল না, তখন চিঠিতে মনের আবেগ প্রকাশ হতো। শ্যামাও তাই করবে। চিঠিতে তার কষ্ট, অভিমান ফিরোজের সামনে তুলে ধরবে। তারপরও যদি পাষাণ পুরুষটা বুঝে। ফারিয়ার রুমের পরে ফিরোজের রুম। রোজিনা বেগম রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছে, ফারিয়া ছাদে। এই ফাঁকে শ্যামা ফিরোজের রুমে ঢুকে যায়। বালিশের নিচে নীল খামটা রাখার পরে আবার বের করে একটা চুমু দিয়ে দেয়। জলদি বেরিয়ে ছাদের দিকে ছুটে। চিঠিটা খুবই জঘন্য হয়েছে, আর এটা পড়ার পর ফিরোজের প্রতিক্রিয়া কী হবে ভাবতেই শ্যামার হাত পা ঠান্ডা হয়ে আসে। শ্যামা অবশ্য এসবে ভয় পায় না, সে সাহসী, কিন্তু মাঝে মাঝে ফিরোজের সামনে একটু ভয় লাগে। এই যা। ফিরোজ বাড়ি ফিরে মধ্যরাতে একটা চাবি দিয়ে কেজি গেট ঠেলে খুলে বাইক ভেতরে আনে। আজকে কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। এমপি সাহেব আর থানার ওসির সাথে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, আর 4 দিন পরেই নির্বাচন। সবাই চায় নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হোক। বিরোধী দলের একজন আজকে ফিরোজকে নানান কথা বলেছে। ফিরোজ চুপ করেছিল। এই মুহূর্তে মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করলেই সেটা হেডলাইন হয়ে যাবে। সে চায় না তার একার জন্য দলের নাম খারাপ হোক। বাইরে সবার সাথে খেয়ে এসেছে বিধায় আর টেবিলের দিকে যায় না। সোজা রুমে এসে কাপড় পাল্টে বাথরুমে চলে যায়। বাহির থেকে এসে গোসল না করলে ফিরোজ ঘুমাতে পারবে না। এটা তার অনেক দিনের পুরনো অভ্যাস। গোসল সেরে বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিনের ধকলে শরীর বিছানা পাওয়ার পরই অবশ হয়ে পড়ে। চোখে ভর করে ক্লান্তির ঘুম। সে উপর হয়ে শোয়। এক হাত বালিশের উপরে, আরেক হাত বালিশের নিচে দিয়ে শোয়ার পরে হাতে কাগজ জাতীয় কিছু লাগে। ফিরোজে ভ্রু কুচকে আসে। সে তার রুম আর বিছানা নিজেই পরিষ্কার করে, যথারীতি আজকেও করেছে। কিন্তু এই কাগজ আসলো কোথা থেকে? মোবাইলের ফ্ল্যাশ জেলে কাগজটা চোখের সামনে তুলে ধরে। নীল কাগজ ভাঁজ করে রাখা, উপরে গুট গুট করে লেখা, মধুমাসের মধুরাজাকে। ফিরোজের মুখে হাসি ফুটে ওঠে। এতক্ষণের ক্লান্তি ভাব যেন নিমিষেই পালায়। মন হয়ে যায় ফুরফুরে। না চাইতেও চিঠিটা গালে চেপে ধরে। ঠোঁট ছুঁয়ে দিলেই নাকে এসে লাগে মিষ্টি ঘ্রাণ। শ্যামার ব্যবহৃত পারফিউম বুঝতে পেরে ফিরোজ আরও নাকে চেপে ধরে। চোখ বন্ধ করে ভাবে এই মেয়েটাকে পাগল না করে ক্ষান্ত হবে না। হাসি মুখে চিঠিটা পড়তে শুরু করে। মধুরাজা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমি যে ভালো নেই সে খবর কি রাখেন? ফোন না করলে কি যোগাযোগ বন্ধ হয়ে যাবে? আমি প্রাচীনকালের পদ্ধতি অবলম্বন করলাম, চিঠি দিলাম নীল কাগজে। নীল কাগজ ছাড়া চিঠি মানায় না। আপনাকে কতদিন ধরে দেখি না, এই হৃদয়ে এবার বিদ্রোহ ঘোষণা করেছে। মধুরাজাকে না দেখলে মধুরানী কি ঠিক থাকতে পারে? আমি অভিমান করেছি আপনার উপর, আমার এক আকাশ অভিমান। আপনার সব দিকে খেয়াল থাকে, শুধুমাত্র আমি ছাড়া। খুব বেশি ভালোবাসি, তাই এমন করেন, তাই না? আপনি জানেন আমি ঠিকঠাক খেতে পারি না, ঘুমাতে পারি না। কি এক অজানা অসুখ আমাকে ধীরে ধীরে মেরে ফেলছে। সেদিন এক ফকির বাবা বলল এই অসুখ শুধুমাত্র মধুরাজাই নিরাময় করতে পারবে, কিন্তু আমার বোধহয় সুস্থ হওয়া হবে না, কেননা আমার মধুরাজা তো আমার দিকে মনোযোগ নেই। আচ্ছা, আপনি কি আমার হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পান না? পাখির ছটফুটানি কি একবারও চোখে পড়ে না? আজন্ম তৃষ্ণার্থ বুকে একটু ভালোবাসার জল দিলে কি
খুব বেশি ক্ষতি হয়ে যাবে? ধুর, আপনাকে এসব বলে কী লাভ? আপনি একটা আনরোম্যান্টিক নিরামিষ মানুষ। এই বালিকার মন বোঝার ক্ষমতা আপনার নেই। আপনি বোঝেন খালি রাজনীতি। হ্যাঁ, আমি অভিমান করেছি, অভিমানে কান্নাও করেছি। খবরদার আমাকে ফোন দেওয়া যাবে না। ফোন দিলে বাসায় চলে আসবো। আমি কিন্তু ভয় পাই না। চিঠি দিয়েছি বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। একটুও ভালোবাসি না। এই ছোট বালিকার কোমল মন যে বোঝে না, তাকে এত ভালোবাসাবাসির দরকার নেই। ইতি কি হবে আপনিই বলেন। দীর্ঘ চিঠি পড়ে ফিরোজের ঠোঁটের হাসি প্রশস্ত হলো। চোখের তারায় খেলে গেল দুষ্টুমির হাসি। মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলো অভিমানীর মোবাইল নাম্বারে। 5 বার বেজে কেটে গেল। 6 বারের সময় শ্যামা ঘুম জড়ানো গলায় বলল, আপনি এতক্ষণে ফোন দিয়েছেন? ঘুম ঘুম কণ্ঠ শুনে ফিরোজ চোখ বন্ধ করে ফেলল। সারাদিনে অশান্তির ছটফটানের অবসান ঘটল এই একটি রিনরিনে কণ্ঠের কাছে। ফিরোজ ঘড়িতে সময় দেখে, রাত 3টা। এতক্ষণেই বাসায় আসলাম। শ্যামা অভিমানী গলায় বলল। কেন ফোন দিয়েছেন? ফিরোজ পাল্টা প্রশ্ন করল। আপনি চিঠি কেন দিয়েছেন? জানি না। ফিরোজ বালিশের উপর মাথা রেখে বলল, আমিও জানি না। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ কিছুক্ষণ পরে বলল, অভিমানী রাগ কমেছে? কমেছে। চিঠিটা খুব সুন্দর ছিল। মনের সবটা ভালোবাসা দিয়ে লিখেছি। সুন্দর না হয়ে পারে? ফিরোজ হাসে। আমার জীবনের প্রথম চিঠি। শ্যামা অবাক হয়ে বলল, আর কখনো কেউ চিঠি দেয়নি? না, আমার কাছে ঘেঁষারি সাহস পেত না, চিঠি দেবে কি? আমি তো ভয় পাই না। ফিরোজ খুবই আস্তে করে বলল। তুমি তো মধুরানী, ভয় পেলে চলবে? শ্যামা ঘুম ঘুম ভাব ছুটে যায়। মস্তিষ্ক জানান দেয় এই মুহূর্তে ফিরোজ এক ভয়ঙ্কর কথা বলে ফেলেছে। কি বললেন? ফিরোজ হাত দিয়ে চুল টেনে ধরে বলল, কিছু না। শ্যামা মুচকি হাসে। ফিরোজের কথাটা তার কানে গেছে, আর তাই তো কেমনতর সুখে নাচতে ইচ্ছে করছে। ইতি কি দেওয়া উচিত ছিল বললেন না? ফিরোজ ভেবে বলল,